আসসালামু আলাইকুম। শুরু করছি নিঃস্বার্থ ভালোবাসা পর্ব ১৪। লিখেছেন তামান্না ইসলাম। এভাবেই মাঝখানে আরও ৩-৪ দিন কেটে গেল। সব কিছু ভালোই চলছে। আব্রাহাম অফিসে যায় আবার আসে। আয়রাতকে টাইম দেয় অনেক। মাঝে মাঝে তো আয়রাত থাকতে না পেরে কাউকে কিছু না বলেই সোজা আব্রাহামের অফিসে টপকে পড়ে। এভাবেই হাসি খুশিতেই সবার জীবন চলছে। তবে আজ আব্রাহামের অফিসের অফ ডে, তাই সে বাড়িতে। আয়রাত বসে বসে চিপস খাচ্ছে। তখনই হঠাৎ আব্রাহাম বলে ওঠে, আচ্ছা, আমাদের বিয়ের কয়দিন হলো? কিসের কয়দিন? ১ মাসই তো হলো। আচ্ছা, তো হানিমুন কবে যাচ্ছি আমরা? হানিমুন? হুম, যাচ্ছি না। হেই, মানে কি? আয়রাত আব্রাহামের দিকে ঘুরে বসে। বাসায় দাদি একা, কিভাবে থাকবেন? আর আপনার অফিস আছে, সেখানে সেগুলো কে সামলাবে? কত কাজ এইদিকে, এগুলো ফেলে দূরে যাওয়া কি ঠিক হবে? আমরা কি ওখানে আজীবন থাকতে যাচ্ছি নাকি? ওকে ফাইন, আপনি কোথায় যেতে চাচ্ছেন? সুইজারল্যান্ড, মালদ্বীপ বা বালিতে গেলে কি হয়? আমার ড্রিম সিটি হচ্ছে সুইজারল্যান্ড, আর হ্যাঁ, আইসল্যান্ডও। প্যারিস, সুইজারল্যান্ড। আমরা বাংলাদেশই থাকবো, আর হানিমুনও এখানেই হবে। আর আজই হানিমুনে যাব, আয়রাত বলল। আব্রাহাম বলল, মানে কি? আয়রাত বলল, আসুন। কিন্তু, আরে আসুন তো। আয়রাত আব্রাহামকে নিয়ে কারবার্ডের সামনে দাঁড় করিয়ে দেয়। তারপর আয়রাত আব্রাহামের দিকে একটা ডার্ক ব্ল্যাক কালারের পাঞ্জাবি এগিয়ে দেয়। এই নিন। হোয়াট? একদিন তো আর ৬৪ জেলা পাড়ি দেওয়া সম্ভব না, তাই না? তাই আজ আমরা আমাদের শহরটা ঘুরব। এই শহরে, লাইক সিরিয়াসলি? আব্রাহাম নাক কুঁচকানো বন্ধ করুন তো। আর আমাদের হানিমুনটা সবার থেকে বেশি সুন্দর আর আলাদা হবে। একটু অন্যরকম আর কি, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। আয়রাত বলল, আপনি এই কালো পাঞ্জাবিটা পরবেন, আর আমি পরবো এই কালো শাড়িটা। আচ্ছা, ঠিক আছে। যেই ভাবা সেই কাজ। আব্রাহাম রেডি হয়ে গেল। কালো পাঞ্জাবি, হাতে কালো ঘড়ি, চুলগুলো যেন আপনা আপনি বাতাসে দুলছে। আর মুখে থাকা সেই ঘন চাপদাড়ি, আহা, লুক লাইক ব্ল্যাক চার্মিস প্রিন্স। আব্রাহাম তার পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে রুমে আসে। তবে সে সামনে তাকাতেই থমকে দাঁড়ায় আয়রাতকে দেখে। আয়রাত একদম কালো কালারের একটা শাড়ি পরেছে, তাতে ছোট ছোট বেশ কিছু সাদা স্টোন। হাতে এতগুলো কালো চুড়ি, মাথার চুলগুলো পেছনে খোপা মতো করে দিয়েছে। আয়রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। কারো রুমে আসার শব্দ পেয়ে পেছনে ঘুরে তাকায়। দেখে আব্রাহাম তার ২ হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। আয়রাত তাকে দেখে হেসে দেয়। আব্রাহাম কাছে গিয়ে দাঁড়ায়। কেমন লাগছে বলুন তো আমাকে? তোমার কাজলটা দাও। কি? হ্যাঁ, কাজলটা আমাকে দাও। কিন্তু আমি কাজল পরেছি তো। আহা, দাও না। আয়রাত কাজলটা এনে আব্রাহামের হাতে দেয়। আব্রাহাম তার কানে আঙ্গুল সামান্য কিছু কাজল নিয়ে আয়রাতের কানের পেছনে লাগিয়ে দেয়। এমা, এটা কি ছিল? যে পরিমাণ কিউট লাগছে, কেউ নজর দিলে তো পরে আমার সমস্যা হবে। আয় হায়, ফ্লার্টিং লেভেল হাই। হ্যাঁ, বলতে পারো। এখন আমি কি করব? আপনাকে বোরকা পরাবো? এটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। আপনি এত পরিমাণে সুদর্শন হবেন, পরে সব মাইয়া মানুষ আপনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। তখন আমি কি করব? আমার কি হবে? আব্রাহাম বলল, আরে ধুর, রাখো তো, চলো। আব্রাহাম আয়রাত ইলার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে বের হয়ে পড়ে। আব্রাহাম যেই না গাড়ির চাবি দিয়ে লক খুলতে যাবে, তখনই আয়রাত তার হাত ধরে টান দেয়। আজ আমার গাড়িতে যাব না। তাহলে? আজ আমরা রিক্সাতে ঘুরে বেড়াবো। তাহলে গার্ডদের সাথে নিয়ে যেতে হবে। কিন্তু কেন? তো কি আমি এভাবে একা বের হব নাকি? আচ্ছা, নিয়ে নিন। আরে, আমরা আমাদের মতো করেই থাকবো। ওরা জাস্ট আমাদের আশেপাশে থাকবে, আর কিছুই না। ঠিক আছে। আব্রাহামের গার্ডরাই একটা রিক্সা ডেকে আনে। তারপর আব্রাহাম আর আয়রাত রিক্সাতে উঠে পড়ে। আয়রাতের এক হাত আব্রাহামের এক হাতের ভাঁজে। তো কোথায় যাব আমরা? আগে কিছুক্ষণ রিক্সাতে করে ঘুরি, তারপর দেখা যাবে। আয়রাত আর আব্রাহাম কমপক্ষে ৩০ মিনিট রিক্সা করে ঘুরছে। তবে ঘুরতে ঘুরতে হঠাৎ আব্রাহাম রিক্সা থামিয়ে দেয়। এই যে চাচা, রিক্সা থামান। কোথায় যাচ্ছেন? আসছি, দাঁড়াও। আব্রাহাম নেমে সোজা চলে যায়। কিছুক্ষণ পর হাতে একটা বেলি ফুলের মালা নিয়ে আসে। আয়রাত আব্রাহামের দিকে তাকিয়ে থাকে। কোথায় গিয়েছিলেন? এটা আনতে। বেলি ফুল? হ্যাঁ, এবার এদিকে আসো। আব্রাহাম রিকশাতে উঠে পড়ে। তারপর নিজ হাতে আয়রাতের খোঁপায় বেলি ফুলের মালাটা পরিয়ে দেয়। এবার পারফেক্ট লাগছে দেখতে। থ্যাংক ইউ জামাইজান।
রিক্সা আবার চলতে লাগলো। সোজা রাস্তা, তার পাশে পাশে প্রচুর গাছগাছালি, তার উপর খোলা হাওয়া, আর নিজের প্রিয়জনের হাতটি ধরে রিক্সা করে ঘুরে বেড়ানো। আর কি লাগে? এবার আয়রাত আব্রাহাম রিক্সা থেকে নেমেই পড়ল। তারা গিয়ে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে বসে পড়ে। গাছে কিছু সবুজ পাতা আর সম্পূর্ণই ফুলে ফুলে ভরা। কৃষ্ণচূড়া গাছের নিচেও প্রায় অনেক ফুল পড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জায়গাটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আয়রাতের এত সব কিছু দেখে এখন যেন লাফাতে মন চাইছে। আয়রাত গিয়ে ঠিক গাছের নিচটায় বসে পড়ে, আর আব্রাহাম তখনই এসে ফট করে আয়রাতের কোলের মাথা দিয়ে শুয়ে পড়ে। আয়রাতের আলতো হাতে আব্রাহামের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। জায়গাটা অনেক সুন্দর না? তোমার থেকে বেশি না। হয়েছে, থাক। এই মাথা থেকে হাত সরালেন কেন? আব্রাহাম আয়রাতের হাতটা টেনে আবার তার মাথায় রেখে দেয়। জায়গাটা খোলামেলা, তেমন কোনো মানুষজন নেই। পাখিদের কিচিরমিচিরগুলো কানে এসে বাজছে। একটা ছোট্ট মেয়েকে দেখে আয়রাত, সে ফুল বিক্রি করে। তার কাছ থেকে আয়রাত অনেকগুলো গোলাপ ফুল আর কদম ফুল নেয়। বাদাম বিক্রেতার আসলে তারা ৫-১০ টাকা বাদাম পর্যন্ত কিনে খেয়েছে। এভাবে তারা সেখানে কিছুক্ষণ বসে থেকে তারপর চলে যায়। কিছুক্ষণ বাইরে আসতেই আয়রাত খুশিতে গদগদ করে বলে ওঠে, ইয়ে আব্রাহাম! কি হলো জান পাখি? ওই যে দেখুন। কি? ফুচকা? ফুচকা? না না, এটা খাওয়া যাবে না, এগুলো প্রচুর শরীরের জন্য খারাপ, খাওয়া যাবে না। কি খেতে দিবেন না? খেতে দিবেন না আপনি আমাকে? আচ্ছা ঠিক আছে, আমিও বাড়ি যাব না, এখানেই রাস্তা বসে থাকবো। কি এক মুশকিল রে বাবা। আরে, ফুচকা খেতে না দিলে আমি বাড়িতেই যাব না। ওকে ফাইন, চলো। আব্রাহাম আয়রাতকে নিয়ে ফুচকার দোকানে চলে গেল। কিছুক্ষণ পর ফুচকা এসে হাজির হলো। আয়রাত যেন নিজের জীবন তার হাতে পেয়েছে। গপাগপ খেতে লাগলো। আব্রাহাম শুধু কোমরে 2 হাত দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। আব্রাহামকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়রাত বলে ওঠে, আমার যদি পেটে সমস্যা হয়েছে, তারপর আপনার একদিন কি আর আমার যতদিন লাগে বুঝছেন। এভাবে নজর দিচ্ছেন কেন? কিভাবে খাও এগুলো? আরে ধরুন, আপনিও খান এটা। এই না না না, আমি খাবো না। আয়রাত বলল, খাবেন না মানে? খাবেন, ধরুন। আরে কিন্তু হাঁ করুন তো। আয়রাত জোর করে আব্রাহামের মুখে একটা ফুচকা পুড়ে দেয়। আব্রাহাম কোনো রকমে সামলায়। কেমন লাগলো? টেস্ট গুড, কিন্তু কিন্তু ভালো। নিন আরেকটা খান আর আমার মতো হয়ে যান। জি না ম্যাডাম, আমার দরকার নেই, আপনিই খান। আয়রাত একটা ভেঙচি কেটে আবার নিজের খাওয়ার দিকে মনোযোগ দেয়। তখনই আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আসে। হয়তো বৃষ্টি নামবে। আয়রাত গুনে গুনে 4 প্লেট ফুচকা খেয়েছে। খাওয়া হয়েছে নাকি আরও আছে? আয়রাত বলে উঠল, আমি তো চাইছিলাম আরও খাবো, কিন্তু কে জানে আপনি কখন আমার উপর ঠাডা ফেলে দেন, তাই আর না। আব্রাহাম বলল, বুঝলাম। আয়রাত বলল, এই ফুচকাওয়ালা মামা শুনুন, আপনি তো আব্রাহাম আহমেদ চৌধুরীর বাড়ি চিনেন তাই না? ওনার বাড়ি কেউ কেউ না চিনে, শুনুন, প্রতিদিন বিকেলবেলা আপনি সেখানে চলে যাবেন কেমন? গার্ডদের আমি বলে রাখবো। আপনার 1 মাসে যত টাকা লাভ না হয় তা একদিনে লাভ হয়ে যাবে, মানে আমি খেয়ে ফেলবো আর কি। আপনি রোজ আমার জন্য বিকেলবেলা ফুচকা নিয়ে যাবেন কেমন? জি আচ্ছা মা। ঠিক আছে। আব্রাহাম কিছু বলে না, শুধু আয়রাতের কাণ্ড দেখে যাচ্ছে। তখনই আকাশে বিদ্যুৎ চমকে দেয়। আয়রাত তার আব্রাহাম সেখানে থেকে চলে আসে। এখন কোথায় যাবে? এখন আমরা যাব টং এর দোকানে চা খেতে। হ্যাঁ, এটা খাওয়াই যায়। আব্রাহাম আয়রাত সোজা টং এর দোকানে চলে যায়। তখনই ঝুমঝুমি বৃষ্টি নেমে এলো। পরিবেশটাকে আরও শীতল বানিয়ে দিল। আব্রাহাম আর আয়রাত একটা ছাউনির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম চা খাচ্ছে। পাশে বিভিন্ন ভাজাপোড়া জাতীয় জিনিস ভাজা হচ্ছে। শূন্য রাস্তার বৃষ্টির পানিগুলো শব্দ কানে আসছে। আবহাওয়াটা কেমন বৃষ্টি ভেজা হয়ে গেল। আব্রাহাম বলল, কেমন লাগছে? অনুভূতিটা ভাষ্যহীন, প্রকাশ করা যায় না। বৃষ্টি ভেজা দিনে এমন টং দোকানে চা, তাও আবার জামাইয়ের সাথে, আহা! আব্রাহাম আয়রাতের কথা হেসে দেয়। এভাবেই সারাটা দিন চলে যায় তাদের। 5টা হাওয়াই মিঠাই কিনেছে আয়রাত। 5টা হাওয়াই মিঠার 5 আলাদা আলাদা রঙের। সন্ধ্যা নেমে এলে আব্রাহাম আয়রাতের বাড়ি ফিরে আসে। আয়রাত বলল, তো দিনটা কেমন লাগলো? অনেক বেশি ভালো ছিল। আপনার সুইজারল্যান্ড থেকে শখ মিটেছে? না, তা তো মেটেনি, বাট এটা আমার লাইফের বেস্ট দিন ছিল, কারণ আমার কাছে তুমি ছিলে। সেটাই। আব্রাহাম আয়রাতের কপালে চুমো এঁকে দেয়। আয়রাত রুমের ভেতরে চলে যায়। ভেতরে যেতেই আয়রাতের মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল, ঝিমঝিম করছে। আয়রাত টাল সামলাতে না পেরে কিছুটা পড়ে যেতে নিলেই আব্রাহাম এসে ধরে ফেলে। বেবিকার, তুমি ঠিক আছো তো? কি হলো তোমার? জানি না, কেন জানি মাথা কিছুটা চক্কর দিয়ে উঠল। আচ্ছা তুমি বসো এখানে।
আব্রাহাম আয়রাতের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিল। আয়রাত ঢকঢক করে পানিটা খেয়ে নেয়। এখন ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি। হঠাৎ মাথাটা ঘুরলো কেন? জানি না তো। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও। তখনই আব্রাহামের ফোনে কারো ফোন আসে। আব্রাহাম দ্রুত তা রিসিভ করে। হঠাৎ কথা বলতে বলতেই আব্রাহামের চোখ মুখ কেমন শক্ত হয়ে আসে, যেন প্রচণ্ড রাগ পেয়েছে। আব্রাহাম ফোন কেটে দেয়। দ্রুত চেঞ্জ করে নিজের জ্যাকেটটা পরতে পরতে বাইরে বের হয়ে আসে। আব্রাহাম কোথায় যাচ্ছেন? হ্যাঁ একটা ইম্পর্ট্যান্ট কাজ এসেছে তো যেতে হচ্ছে। তুমি নিজের খেয়াল রাখো, দরকার পড়লে দাদির কাছে যেও। আচ্ছা। আয়রাতকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়েই আব্রাহাম দ্রুত পায়ে হেঁটে বাইরে চলে যায়। এদিকে আয়রাত আয়রাত এই ভাবছে যে ভালোই তো ছিল, হুট করে আবার এত রাগ লেগে গেল কেন? যাই হোক, আয়রাত চেঞ্জ করে ইলার কাছে চলে গেল। আয়রাতের প্রচুর মাথা ব্যথা করছিল, তাই ইলা তার মাথায় তেল মালিশ করে দিতে লাগলো। ইলা তো বেশি রাত জাগতে পারে না, তাই আয়রাত তাকে রাতের খাবার সহ মেডিসিন খাইয়ে দিয়ে আসে। তিনি এখন ঘুম। তবে ঘড়ির কাঁটা ঘুরিয়ে দেখতে দেখতেই রাত 11টা বেজে গেল। তবুও আব্রাহামের আসার কোনো নামগন্ধও নেই। এই যে সন্ধ্যা রাতের দিকে বের হয়েছিল, গেল কোথায়? আয়রাত আব্রাহামের জন্য খাবার নিয়ে ডাইনিং টেবিলে অনেকক্ষণ বসেছিল। আব্রাহাম আসছে না দেখে আয়রাতের মনটা কালো করে উপরে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। তারপর চলে গেল আরও 1 ঘন্টা। তখন বাজছে 12টা 7 মিনিট। আয়রাতের করিডোরের দোলনাতে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তখনই বাইরে গাড়ির হর্নের শব্দ হয়। আয়রাতের ঘুম ভেঙে যায়। ফট করে চোখ মেলে নিচের দিকে তা উকি মারে গাড়িটা দিকে। আব্রাহামের গাড়ির ভেতরে আসছে। তার মানে আব্রাহাম এসে পড়েছে। আয়রাত খুশি হয়ে যায়, কিন্তু তারপরই মনে জায়গা নেয় একরাশ অভিমানের। আয়রাত রুমে এসে পড়ে। আয়রাত ভাবে যে নিচে যাবে কি যাবে না। রাগের ফলে সে ভেবেই নেয় যে যাবেই না, কিন্তু তার আর থাকতে না পেরে আয়রাত বাইরে যেতে ধরলেই আব্রাহাম সামনে এসে পড়ে। আয়রাত আব্রাহামকে দেখে কিছুটা ভয়ই পায়, কেননা আব্রাহামের চোখগুলো অসম্ভব লাল হয়ে আছে। আয়রাতের এবার চোখ যায় আব্রাহামের হাতের দিকে, আর আব্রাহাম হাতগুলো দেখতে আয়রাতের বুকটা ভয়ে ছ্যাদ করে ওঠে, কারণ আব্রাহামের 2 হাতই রক্ত। আয়রাত একবার আব্রাহামের হাতের দিকে, আরেকবার তার দিকে তাকায়। আব্রাহামের হাত এমন রক্তে ভেজা কেন? কাকে মেরে এসেছে আব্রাহাম? আব্রাহাম আয়রাতেরকে দেখে বুঝলো যে সে কিছুটা ভয় পেয়েছে। আব্রাহাম গিয়ে নিজের হাতগুলো পরিষ্কার করে নেয়। আব্রাহাম যেই না আয়রাতের কাছে কিছু বলতে যাবে, তখনই আয়রাত মাথা ঘুরিয়ে নিচে পড়ে যায়। আয়রাত, আয়রাত, বেবি গার্ল, এই বেবি গার্ল, আয়রাত চোখ খুলো। আয়রাত, কি হলো হুট করে তোমার? আয়রাত, এই আয়রাত। আব্রাহাম এক নাগাড়ে আয়রাতকে ডেকে চলছে, কিন্তু আয়রাতের কোনো খেয়ালই নেই। তখনই রুমে ইলা আসে। আয়রাত, আব্রাহাম কি হয়েছে আয়রাতের? জানি না দাদি, অজ্ঞান হয়ে পড়ে গেল হুট করেই। আয়রাত চোখ খুলো, জান পাখি আমার, প্লিজ চোখ খুলো। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম ভেঙে যায় আমার। আর তুই তো রাতে দেরি করে আসিস, তাই ভাবলাম যে আয়রাতকে এক নজরে দেখে আসি। যখন আমরা বাইরে থেকে আসি তখনও আয়রাতের মাথা হালকা ঘুরাচ্ছিল। আর তুই বাসা থেকে চলে যাবার পর আয়রাত দুইবার বমিও করেছিল। আব্রাহাম বলল, কি? হ্যাঁ। আব্রাহাম আয়রাতকে কোলে করে বিছানাতে শুয়ে দেয়। দ্রুত ডক্টরকে ফোন দেয়। আব্রাহামের চিন্তার মাথায় ছিঁড়ে যাচ্ছে। এখনও আয়রাতের কোনো হুঁশ খেয়াল নেই, অজ্ঞান হয়ে শুয়ে আছে। আর আব্রাহামই ভুল হয়েছে, তার একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। আয়রাত যে এগুলো খুন খারাপ দেখতে পারে না, ও যে ভয় পায় তা মাথা থেকে বের হয়ে গিয়েছিল আব্রাহামের। আব্রাহাম আয়রাতের হাতটা নিজের 2 হাতে জড়িয়ে ধরে বসে থাকে। আব্রাহাম আয়রাতের পাশে বসেছিল। তার ঠিক 10 মিনিট পর ডক্টর আসে। আব্রাহাম আয়রাতের কাছ থেকে সরে আসে। তারপর ডক্টর তার চেক আপ করে। হোয়াট হ্যাপেন ডক্টর, এনিথিং সিরিয়াস? না তেমন কিছু না, সব ঠিকই আছে। তাহলে হুট করেই সেন্সলেস? দেখুন, ওনার বাইরের জিনিস অনেক খাওয়া হয়, মানে আসলে পুরোপুরি জাঙ্ক ফুডস না, তবে হাবিজাবি বেশি। এই ধরুন চিপস, পপকর্ন আর স্পেশালি ফুচকাটা টকঝাল জাতীয় খাবার। আর এই 2টা জিনিসের মাত্রা অত্যাধিক হলে বমি বা ফুড পয়জনের মতো সমস্যা দেখা দেয়। তাই উনি আজ বমিও করেছেন একাধিকবার। আর রইল কথা অজ্ঞান হয়ে পড়ার, তো মিস্টার আব্রাহাম চৌধুরী, আপনার ওয়াইফ আয়রাতের কিছু জিনিসের বিরাট ফোবিয়া আছে। এই ধরুন অন্ধকার, অনেক উচ্চতা আর ব্লাড, মানে উনি এই 3টে জিনিস অতিরিক্ত পরিমাণে দেখলে বেশ ভয় পেয়ে যান। তার ভেতরে একটা ভয় কাজ করে, তাই অজ্ঞান হয়ে পড়েছেন। আচ্ছা, আজ কি উনি রক্ত দেখেছিলেন নাকি, মানে অনেক বেশি? ডক্টরের কথায় আব্রাহাম কিছুটা চুপ থাকে। সে বেশ বুঝতে
পারছে যে তার রক্তে মাখা হাতগুলো নিয়ে সোজা আয়রাতের সামনে আসা একদমই ঠিক হয়নি, মোটেও না। আব্রাহাম কিছু একটা বলতে যাবে তার আগে ইলা বলে ওঠে, কই না তো, কারো শরীর কোনো আঘাতও লাগেনি, আর মাছ বা মাংস এইসবের তো প্রশ্নই আসে না। জি না, মাছ মাংস না, ওনার মানুষের রক্তই ফাবিয়ে আছে। একসাথে অনেক রক্ত দেখলে ওনার মস্তিষ্কের স্নায়ুকোষে চাপ পড়ে, যার ফলে তার অবস্থা এমন হয়। যাই হোক, ভয়ের কোনো ব্যাপার নেই, সব ঠিকই আছে, শুধু একটু রেস্ট আর ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করলেই ভালো হয়ে যাবে। আর হ্যাঁ, খেয়াল রাখবেন উনি যেন এই বাইরের জিনিস বেশি একটা না খায়, আর উনি কিন্তু প্রচুর ঝাল খাবার খান, এটা কমাতে হবে। চেক আপ শেষ করে আব্রাহাম একটা গার্ড গিয়ে ডক্টরকে এগিয়ে দিয়ে আসে। ইলা আব্রাহামকে আয়রাতের উপর নজর রাখতে বলে চলে যান। আব্রাহাম একটা ক্ষীণ দম ছেড়ে আয়রাতের দিকে এগিয়ে যায়, কিছুটা ঝুঁকে আয়রাতের কপালের চুলগুলো সরিয়ে একটা চুমু খেয়ে এসে পড়ে, সোজা শাওয়ার নিতে চলে যায়। এখন এই মুহূর্তে তার মাথা ঠান্ডা করা বেশ প্রয়োজন, কেননা আব্রাহাম সত্যি সত্যি একজনকে মেরে রেখে এসেছে। আব্রাহামের কাছে তখন রাশেদের ফোন এসেছিল, কথায় আছে না, লাতো লাতোকে ভূত বাতো বাতো সে নেহি মানতে। বিষয়টা ঠিক তেমনই। রায়হান এত সহজে হাল যে ছেড়ে দিবে না তা আব্রাহাম আগে থেকে জানতো, কিন্তু রায়হান যে এত পরিমাণ হারামি বের হবে তা সে জানতো না। রায়হান তো আয়রাতকে বিয়ে করতে পারেনি, আর তার জন্যই নিজের মনের দাও দাও করে আগুন জ্বলছে। আয়রাতের চাচার বাড়িতে সে জাসুস লাগিয়েছে, সেসব খবরাখবর এতদিন ধরে রায়হানকে দিয়ে আসছিল। কিন্তু রায়হানের থেকেও আব্রাহাম বেশ কয়েক কদম এগিয়ে, অর্থাৎ রায়হান তার কিছু চেলাপেলাদেরকে আয়রাতের চাচার বাড়ির উপর নজর রাখতে বলেছিল, কিন্তু আব্রাহাম রায়হান তার সব গার্ডস, এমনকি আয়রাতের চাচার বাড়িতে সব জায়গা A to Z বডিগার্ড দিয়ে পাহারা দিয়ে রেখেছে। পান থেকে চুন খসা আগেই সেই খবর আব্রাহামের কানে পৌঁছে যাবে। আজও তার ব্যতিক্রম হয়নি। আজ একজন লোক সোজা রাশেদের হাতে হাতে পড়ে। রাশেদ তাকে ধরে বেঁধে রেখেছিল। আব্রাহামকে ফোন দিয়ে বলে দেয়। আব্রাহাম সেখানে চলে যায়। প্রথম চান্স তো জেলের আসামিদেরও দেওয়া হয় না। আব্রাহামের প্রথম ভালোভাবেই জিজ্ঞেস করেছিল, বলেনি, কিন্তু তারপর হাতুড়ি দিয়ে তার এক পায়ের সবগুলো আঙ্গুল থেতলে ফেলে। তারপর গড়গড় করে সব বলে দিয়েছে। আর যখন আব্রাহাম শুনল যে রায়হান আব্রাহাম আয়রাতকে আলাদা করতে চায়, তখন যেন আব্রাহাম আর ঠিক থাকতে পারল না। একদম কুরবানি গরুর মতো করে কেটে দিয়েছে লোকটাকে। আর কি একদম সাথে সাথে মৃত্যুর কোলে ঢেলে পড়েছে সে। আর আব্রাহামের কানে যেন তাদের আলাদা হবার কথাটাই বারবার ঘুরপাক খাচ্ছিল। কোনোভাবে নিজেকে শান্ত করতে পারছিল না। তাই রাগের বশে নিজের রক্তমাখা হাত নিয়ে আয়রাতের সামনে এসে পড়েছিল। আর আয়রাতের এই দশা। আব্রাহাম শাওয়ার অন করে দিয়ে শূন্য গায়ে পানির নিচে দাঁড়িয়ে আছে, এক হাত দেয়ালে ঠেকিয়ে চোখ বন্ধ করে দিয়ে আছে। পানির বিন্দুগুলো সারা বডিতে বেয়ে বেয়ে পড়ছে তার। কতক্ষণ এইভাবে থেকে আব্রাহাম একটা গ্রে কালারের টি-শার্ট পরে টাওয়াল নিয়ে তার চুলগুলো মুছতে মুছতে বের হয়ে পড়ে। রাগের চোটে আব্রাহাম কিছু খায়ও নি। সে ল্যাপটপ নিয়ে সোফাতে বসে পড়ে, মাঝে মাঝে চোখ তুলে আয়রাতের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর আয়রাতের জ্ঞান ফিরে এলে আব্রাহাম দ্রুত আয়রাতের কাছে চলে যায়। আয়রাত পিটপিট করে চোখ খুলে তাকায়, মাথায় হাত দিয়ে কোনো রকমে বসে পড়ে। আব্রাহাম আয়রাতের পেছনে বালিশ রেখে তাকে হেলান দিয়ে শুয়ে দেয়। আব্রাহাম বলল, ফিলিং বেটার? হ্যাঁ, আগে থেকে ভালো আছি। হাজারবার বারণ করলাম, এত ফুচকা খেও না, কিন্তু না, তুমি তো নিজের মর্জির মালিক, ইচ্ছে মতো খেলে, এখন বুঝো মজা। ভমিট করেছো আমাকে বলনি কেন? আমি তো না, মানে প্রবলেম কি? কথা শুনবে না তুমি? বাচ্চা তুমি, যে কিছু দেখলেই এভাবে লাফাও? বড় হয়েছো বুঝো না? কাল থেকে না, আজ থেকে, এখন থেকে বাইরের সব জিনিস খাওয়া বন্ধ। কোনো আজাইরা জিনিস খাবা না, শুধু হেলদি খাবার খাবে। মরিচ হাতে দেখলে হাত কেটে দিব। ঝাল খাবে না। দিনরাত 24 ঘন্টা ঘরে বাতি জ্বালিয়ে রাখবে। ছাদে যাওয়ার বন্ধ, সেটা অনেক উঁচু। আর ব্লাড যেখানে আছে তার থেকে 100 হাত দূরে থাকবে। বুঝেছো কথা? আব্রাহাম বলল, কি হলো তোমার? মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আপনি বকা দিয়েছেন কেন? হ্যাঁ, আরে আপনি যেভাবে রুটিন বানিয়ে দিলেন, এর থেকে আমি মরে যাই। আমি এইভাবে থাকতে পারবো না। ছাদে না গেলে আমি তো দম বন্ধ করে মরে যাব। আর ঝাল কমিয়ে দিলে আর কি খাবো? তা না হলে আমি কি খাবো আর বলেন? নাক টানতে টানতে বলল আয়রাত। আব্রাহাম বলল, আয়রাত রাগ তুলবে না, আমার খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এমনি আমার মেজাজ ভালো না।
সরি। আব্রাহাম বেশি চিল্লাপাল্লা করে ফেলেছে আয়াতের উপর। আব্রাহাম আয়াতকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে, তারপর মাথা চুমু দিয়ে দেয়। সরি, রাগের মাথা চিল্লিয়ে উঠেছি। আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম যখন তুমি সেন্স হারালে। আমি ভেবেছি না জানি কি না কি হয়ে গেল। ছাড়ুন আমাকে। আয়রাত উঠে আসে। আব্রাহাম, সত্যি সত্যি বলবেন কাকে মেরে এসেছেন আপনি? আব্রাহাম, বলুন প্লিজ, চুপ করে থাকবেন না। আমি জানি কিছু তো একটা হয়েছে, অবশ্যই বলুন না কি হয়েছে। আবার কাকে মেরে এসেছেন? আমি আপনার হাতে তখন রক্ত দেখেছি। রাহেনের একজন লোককে তোমার বাড়িতে সবার উপর নজর রেখেছিলাম। আমার গার্ডরা আবার তাদের উপর নজর রেখেছিল, তাই আজ রাশেদের হাতে নাতে একদম ধরা পড়েছে। আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই মেরে দিয়েছি। তাকে ভালোভাবে বোঝালেও তো হতো নাকি? কি? আমার এখন হাসি পাচ্ছে তোমার কথা শুনে। একটা কথা মাথায় রেখো, এখানে না ভালো বলে কোনো শব্দ নেই, বুঝলে? আর কাকে বুঝাবো? কেন বুঝাবো? ছেড়ে দাও এইসব, তুমি বুঝবে না। তাই বলে একটা লোককে এভাবে মেরে দিবেন? হাত কাঁপে না আপনার মানুষ মারতে? না, কাঁপে না। ইস, আমার তো দেখে গা গুলিয়ে যায়। ইয়াক। হ্যাঁ, তবে বাড়ি ফাঁকা মানে শ্বশুর আব্বু আম্মু নেই বাড়িতে। হ্যাঁ, তারা বাইরে গিয়েছে, মানে চাচির মায়ের বাড়ি আর কি। আমাকে ফোন করে বলেছিল। ও আচ্ছা। বাই দা ওয়ে, তোমার ফোনটা দাও। কেন? ট্র্যাক করব আমি? কি? আপনি আমার ফোন ট্র্যাক করবেন কেন? আমি কি করেছি? আরে আস্তে, মানে কেউ ফোন দিলে বা আননোন নাম্বার থেকে ফোন আসলে বা যা কিছুই হলে আমি জানতে পারবো। সো আমার লাগবে, দাও। মানে কি এসবের? আব্রাহাম তার এক হাতে আয়রাতের কোমর জড়িয়ে ধরে, আরেক হাতে গাল ধরে নিজের কপালের সাথে আয়রাতের কপাল ঠেকিয়ে বলে, বিকজ আই ডোন্ট ওয়ান্ট লস ইউ, বেবি গার্ল। আমি হারাতে পারবো না তোমাকে, কখনোই না, কোনো ক্রমেই না। এর সাথে আমার কি সম্পর্ক? হায় রে, তা তুমি বুঝবা না। এভাবেই এভাবেই চলে যায় সেই রাত। পরের দিন সকালে আব্রাহামের ঘুম ভাঙে ফোনের আওয়াজে। আব্রাহামের চোখ খুলতেই দেখে আয়রাত তার বুকে এলোমেলো হয়ে শুয়ে আছে। আব্রাহাম আস্তে করে আয়রাতকে সরিয়ে ফোন রিসিভ করে। যা যা শুনে তাতে আব্রাহাম নিজের কানকেও বিশ্বাস করতে পারে না। আর এটা আয়রাতের স্বভাব যে আব্রাহাম যদি আয়রাতের পাশে থেকে উঠে চলে যায় তাহলে আয়রাত টের পেয়ে যায় আর তার ঘুম ভেঙে যায়। আয়রাত আস্তে আস্তে চোখ মেলে তাকায়, দেখে আব্রাহামের কপালে চিন্তার ছাপ স্পষ্ট। আব্রাহাম। আব্রাহাম আয়রাতের দিকে ঘুরে তাকায়। কি হয়েছে, আপনাকে এমন দেখাচ্ছে কেন? না মানে, আব্রাহাম কি হয়েছে, এমন করছেন কেন? চিন্তিত আপনি? কিছু নয়। কি হয়েছে বলুন, কে ফোন করেছে? লাশ পাওয়া গেছে। লাশ? কিসের লাশ? কার লাশ? আব্রাহাম, কিছু তো বলুন প্লিজ, এভাবে চুপ করে থাকবেন না। রাশেদ ফোন করেছিল, বাড়ির কাছে লাশ পাওয়া গেছে। কাদের লাশ? কিছুটা চিলিয়ে। শ্বশুর আব্বু আম্মুর। কি? আব্রাহামের কথা শুনে আয়রাত ধপ করে নিচে বসে পড়ে। আয়রাত কি শুনলো যেন তার বিশ্বাসই হচ্ছে না। কি বলছে আব্রাহাম এগুলো? আয়রাতের যেন মাথায় পুরো আকাশটা ভেঙে পড়েছে। আব্রাহাম বুঝলো যে এখন আয়রাতকে সামাল দেওয়া কষ্টসাধ্য। আব্রাহাম আয়রাতের সামনে বসে পড়ে। আয়রাত প্লিজ সামলাও নিজেকে, এভাবে এখনই ভেঙে পড়ো না। আমাদের সেখানে যেতে হবে, তারপর দেখে কি হয়েছে। প্লিজ এভাবে ভেঙে পড়ো না এখনই। আব্রাহাম, দেখুন, সকাল সকাল এগুলো ভালো লাগে না। প্লিজ আমার সাথে মজা করবেন না। কি বলছেন আপনি এগুলো? মানে আমার চাচু আর চাচি কিভাবে কিভাবে তারা? আর আর মানে কাল কাল ভালো ছিল, আজ কিভাবে কি? রনিত রনিত কোথায়? ও ও কোথায়? ওকে পাওয়া গেছে? আব্রাহাম, রনিত কোথায়? আয়রাত, আমি জানি না কিছু, এখন আমাদের আগে সেখানে যেতে হবে। বাকি কিছু সেখানে গেলে জানা যাবে। আচ্ছা, জলদি চলুন। আয়রাত কোনো রকমে উঠে ফ্রেশ হয়ে আব্রাহামের সাথে বের হয়ে পড়ে। আয়রাত বাইরে এসে ঠিকভাবে দাঁড়াতে পারছিল না, পাগুলো যেন রীতিমতো কাঁপছে। ইলাকে এখনও খবরটা বলা হয়নি। উনি বয়স্ক মানুষ, এই কথা বলে সামলাতে পারবেন না, তাই আগে কিছু বলা হয়নি। আব্রাহামের পাশে গাড়িতে আয়রাত বসে আছে, দরদর করে ঘেমেই যাচ্ছে। আয়রাত তার হাতের উল্টো পাশ দিয়ে কোনো রকমে নিজের কপাল আর মুখটা মুছে ফেলল। আয়রাত, প্লিজ শান্ত হও, এভাবে থাকলে তুমি নিজে অসুস্থ হয়ে পড়বে। প্লিজ সামলাও নিজেকে। আয়রাত এবার হু হু করে কেঁদেই দিল। কিভাবে সামলাবো আব্রাহাম? আমি জীবনেও আমার বাবা মার আদরই পাইনি। যখন থেকে বুঝতে শিখেছি এ চাচুরাই আমার সৎ ছিল। চাচি একে দেখতে না পেলেও আমাকে এখন চাচি ঠিকই ছিল আমার সাথে। আমার আপন বলতে চাচা চাচি ছাড়া কেউ ছিল না। আর এখন কিনা কাল আমার সাথে কথা বললো, আজ এসে পড়ার কথা ছিল তাদের, কিন্তু এখন কিনা লাশ। না জানি রনিত কি হলো, হালে আছে এখন। চিন্তা করো না, রনিতকে পাওয়া গেছে, তারা আমার গার্ডের কাছেই আছে সেখানে।
আব্রাহাম প্লিজ দ্রুত চলুন। প্রায় 30 মিনিট পর আব্রাহাম আর আয়রাত ইকবালের সাহেবের বাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ি থামতে আয়রাত দ্রুত নেমে পড়ে। আয়রাতকে দেখে রনিত দৌড়ে এসে আয়রাতকে জড়িয়ে ধরে। রনিত কান্না করছে অনেক। আয়রাত রনিতের সামনে বসে রনিতের চোখের পানিগুলো মুছে দিতে দিতে বলল, কি হয়েছে ভাই? কে কে এগুলো করেছে? কি দেখিয়েছিস কাউকে? কিভাবে বল? জানি না আপু, কাল আমরা গাড়িতে করে আসছিলাম, বাবা দেখলো যে একটা গাড়ি অনেক সময় ধরে আমাদের গাড়ির পিছু নিচ্ছে। তবে আমরা যেই না আমাদের বাড়ির সামনে এসে থামলাম, তখনই ওই গাড়ি থেকে বেশ কয়েকজন লোক এসে পড়লো আমাদের সামনে। আম্মুর সাথে কি যেন কথা বলে তারা। হয়তো আম্মু ওদের আগে থেকেই চিনতো। এক সময় আম্মুর সাথে কথা কাটাকাটি লেগে গেল তাদের। তারা আব্বু আম্মুর সবাইকে মেরে দেয়। জানো, আমি না খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ছুটে এসে গাড়ির ডিকির পিছনে লুকিয়ে পড়ি। তাই তারা আমাকে দেখতে পারে না, নইলে তো আমাকেও তারা। চুপ 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 কর। আয়রাত রনিতকে জড়িয়ে ধরে চুপ করায়। তারপরই দেখে যে বাড়ির আঙ্গিনায় দুটো লাশকে সাদা কাপড় দিয়ে মুখ ঢেকে দেওয়া হয়েছে। সাদা কাপড়ের উপর দিয়ে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। তা দেখে আয়রাতের বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। আয়রাত রনিতকে ছেড়ে দিয়ে দাঁড়ায়। রনিত আব্রাহামের কাছে চলে যায়। আব্রাহাম তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়ে। বাচ্চাটা অনেক ভয় পেয়ে আছে। আয়রাত কাঁপা কাঁপা পায়ে লাশগুলোর দিকে এগিয়ে যায়। আয়রাতের সেখানে যেতেই লাশগুলোর মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেওয়া হয়। রক্তমাখা লাশ হয়ে আছে ইকবাল সাহেব আর তার স্ত্রী কলি। আয়রাত তাদের দেখেই চিৎকার দিয়ে ওঠে। আব্রাহাম আয়রাতের দিকে এগিয়ে যায়। আয়রাত তো কোনো কিনারা খুঁজে পাচ্ছে না, পাগলের মতো করে কেঁদেই যাচ্ছে। আব্রাহাম গিয়ে আয়রাতকে ধরে, কিন্তু আয়রাত ইকবালের সাহেবের গালে ধরে চাচ্চু চাচ্চু করে ডেকেই যাচ্ছে। কলির কাছে গিয়ে ডাকছে, কিন্তু লাভ নেই, তারা আজীবনের জন্য চলে গিয়েছে, সেই না ফেরার দেশে। আয়রাতের কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা হয়ে গেছে। আব্রাহাম বুঝলো যে এভাবে এখানে আয়রাত থাকলে সে অসুস্থ হয়ে পড়বে। তাই এক প্রকার জোর করে আয়রাতকে আব্রাহাম নিয়ে এসে পড়ে। ইকবাল সাহেবের থেকে কলিকে যেন আরও বাজেভাবে খুন করা হয়েছে। কলির লাশের উপর থেকে সাদা কাপড়টা উঠিয়ে নিলে আব্রাহাম তার হাত দিয়ে আয়রাতকে নিজের দিকে ঘুরিয়ে তার বুকের সাথে চেপে ধরে। আয়রাতের কান্না করতে করতে খুব খারাপ দশা হয়ে গেছে। আব্রাহাম কোনো রকমে তাকে সামাল দিচ্ছে। তারপরের দিনই আব্রাহাম সব কিছু রেডি করে ফেলে। যে করেই হোক লন্ডন যেতে হবে। তবে আয়রাতকে এই ব্যাপারে কিছুই বলা হয়নি। সে অযথা চিন্তা করবে তাই। আব্রাহামের কাছে বর্তমানে রায়হানের মূল ঠিকানা বা ফোন নাম্বার সব আছে। ইনফ্যাক্ট ফ্লাইটও রেডি। আব্রাহাম আজ যদি রায়হানকে নিজের সামনে পায় তাহলে কি যে করবে বলা বড় দায়। এখন আব্রাহাম ল্যাপটপ সামনে নিয়ে বসে আছে, গভীর মনোযোগ দিয়ে কি যেন একটা করছে। আয়রাত এসে আব্রাহামের পাশে বসে। কি করছেন? আমাকে ইমিডিয়েটলি লন্ডন যেতে হবে। কিন্তু কেন? কাজ আছে, ইম্পর্টেন্ট। কিন্তু হুট করে লন্ডন? ভিসা পাসপোর্ট সব রেডি, ইভেন ফ্লাইটও। কবে আসবেন? একদিন পর। কেননা আজ সেখানে গিয়ে আবার আজকেই এখানে ব্যাক করা কঠিন, তো আগামীকাল আসবো। আয়রাত উঠে আব্রাহামের পাশে থেকে চলে আসতে ধরলে আব্রাহাম আয়রাতের হাত ধরে ফেলে, টেনে নিজের কাছে বসিয়ে দেয়। আয়রাতকে নিজের দিকে ঘুরিয়ে তার দুই হাত নিজের দুই হাতের ভাঁজে রেখে দেয়। কি হয়েছে তোমার? কই কিছু না তো। মন খারাপ? আমার না কিছুই ভালো ঠেকছে না। কেন যেন মনে হচ্ছে যে সামনে বড় কোনো বিপদ আছে, মানে কিছু তো একটা হবেই। আমার মনকেও ডাকছে। কোনো কিছুতেই আমি মন বসাতে পারছি না। এক অজানা চিন্তা ভয় মনে বসে বেঁধেছে। আয়রাতের কথা শুনে আব্রাহাম মুচকি হাসে। আয়রাতের গালের পাশে নিজের হাত রেখে দিয়ে বলে ওঠে, এগুলো তোমার মনের ভুল ছাড়া আর কিছুই না, ওকে? ভয় পেও না, কিছুই হবে না, কিচ্ছু না। আচ্ছা, আপনি লন্ডন কেন যাচ্ছেন বলুন না? রায়হান লন্ডনে আছে, আমি জলদি এসে পড়ব। আমি চাই, রনিতকে খাওয়াতে হবে আর দাদিকে মেডিসিন দিতে হবে। আপনিও নিচে আসুন। হ্যাঁ, আসছি। আয়রাত উঠে রুমের দরজার দিকে যেতে ধরবে, তখনই ইলা কিছুটা চিন্তা মাখা মুখ নিয়ে রুমের ভিতরে আসেন। আব্রাহাম? হ্যাঁ বলো দাদি। দাদি তোমার কথা বলো, আমি যাই। আয়রাত বলল। আয়রাত চলে আসে সেখান থেকে। ইলা আব্রাহামের কাছে বসে পড়ে। আব্রাহাম, রাগ করিস না, একটা কথা বলবো। দাদি কি হয়েছে বলো? রুকসানা এসেছে, মানে রায়হানের মা। উনি এখানে কেন? আমি জানি না, হলরুমে বসে আছে, তোর সাথে দেখা করতে এসেছে। প্লিজ সোনা, তুই রাগ করিস না।
দাদি, মানলাম আমি একটু রাগী, কিন্তু এতটাও না যে যার তার সাথে খারাপ বিহেভ করে দেব। যাই হোক, উনাকে পাঠিয়ে দিও। আচ্ছা। ওদিকে আয়রাত সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়ে। নিচে নেমে দেখে একজন মাঝবয়সী মহিলা বসে আছে। আয়রাত তাকে চিনে না, তাই সাধারণ আয়রাত কপাল কুঁচকে সেখানে যায়। আয়রাতের কিছু বলার আগেই রুকসানা হাসি মুখে আয়রাতের দিকে তাকিয়ে এগিয়ে আসে। তুমি বুঝি আব্রাহামের বউ? জি। বাহ, মাশাল্লাহ, ভারী মিষ্টি দেখতে তুমি। জি, কিন্তু আমি আপনাকে তো চিনতে পারলাম না। না, চেনারই কথা। আর এছাড়াও চিনবেই বা কী করবে? তেমন কিছু বা কেউই লাগি না আমি তোমার। আপনি কি আব্রাহামের কিছু হন? হ্যাঁ, সৎ মা, আমি রায়হানের মা। ও আচ্ছা, আপনি দাঁড়িয়ে কেন? বসুন বসুন। না না মা, আমি ঠিক আছি। আয়রাতের এখন ঠিক কী করা উচিত জানা নেই তার। রায়হান যে তার চাচা চাচিকে মেরে ফেলেছে তাই যেন আয়রাতের মাথায় এখন ঘুরছে। রুকসানার ব্যবহারেই বোঝা যাচ্ছে সে কত নরম মনের একটা মানুষ, কিন্তু রায়হান এমন জানোয়ার হয়েছে কেন? তবুও একজনের রাগ আরেকজনের উপর তুলতে নেই, তাই আয়রাত চুপ থাকে। রুকসানার সাথে যথেষ্ট ভালো আচরণ করে। আয়রাত টুকটাক কথা বলছিল, তখন ইলা উপর থেকে নিচে নেমে আসে। রুকসানা ইলাকে দেখে দাঁড়িয়ে পড়ে। মা। হ্যাঁ, আব্রাহাম উপরেই আছে, তুমি যাও। জি। রুকসানা আব্রাহামের রুমের দিকে পা বাড়ায়। আয়রাত কতক্ষণ তার দিকে তাকিয়ে থেকে ইলাকে বলে, দাদি। হুম। আব্রাহামের সাথে কি কথা বলতে এসেছেন উনি? জানি না রে নাতবউ। আব্রাহাম রাগারাগি করবেন না তো? তাই তো বলে এলাম, দেখি কি হয়। আচ্ছা ধরো, মেডিসিন নাও। রুকসানা গিয়ে আব্রাহামের রুমে চলে যায়। আব্রাহাম করিডোরে ছিল। রুকসানাকে দেখে সে ভেতরে আসে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, তুমি? আপনাকে আপনার গুণধর ছেলে ভালো আর থাকতে দিল কই? তো আমার কাছে এত বছর কি মনে করে? কি করব বাবা বলো, ছেলে হাজার ভুল করলেও, এমনকি মাকে ভুলে গেলেও মা তো আর তা করতে পারে না, তাই না? কথাটা বলার জন্য আমাকে মাফ করবেন, কিন্তু আপনি আপনার ছেলের ভালোভাবে লালন পালন করতে পারেননি, একদম না। তা না হলে এমন অমানুষ হতো না। আমি জানি রায়হান আর তোমার মাঝে কিছুই ঠিক নেই, কিছুই না, কিন্তু তবুও আমি তোমাকে কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ, বলুন। আব্রাহাম বাবা, এখন কি রাগ করে আছো আমার সাথে? না। হ্যাঁ, যখন ছোটবেলার রৌনক চৌধুরী আপনাকে বিয়ে করে আনে তখন সবার জন্য ঘৃণার পাহাড় জন্ম নিয়েছিল আমার মনে, কিন্তু যখন বড় হলাম, বুঝতে শিখলাম, তখন বুঝলাম যে আপনারাও যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, তাই বাধ্য হয়েই আপনি এখানে থেকেছেন। নয়তো একটা সুখের সংসারকে এভাবে তছনছ করে থেকে যাওয়ার ইচ্ছে আপনারও ছিল না। আমি জানি আমি কখনোই তোমার মায়ের জায়গা নিতে পারবো না, আর আমি নিতে চাইও না। যার যার মায়ের প্রতি একটা আলাদা মায়া থাকে, হয়তো আমার ছেলেরও তাও নেই। আমি বুঝতে পেরেছি আপনি কেন এসেছেন বাবা। আমি জানি রায়হান আয়রাদের চাচা চাচিকে মেরেছে। পুলিশ অফিসার আমার বাসাতেও এসেছিল, তাদের মুখ থেকেই সব শুনেছি, সব জানি আমি। তুমি তো রায়হানকে মেরেই ফেলবে যদি তাকে কাছে পাও, এটাও আমি জানি, কিন্তু কি করব বলো মা। আমি ছেলের 7 খুন মাফও করে দিতে পারি, এতে হয়তো তুমি আমাকে স্বার্থপর ভাবতে পারো, কিন্তু কি হয়েছে তা সোজাসাপটা বলুন। আব্রাহাম বাবা, আমি তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ রায়হানকে মেরো না। আমি জানি ও অনেক বেশি অন্যায় করেছে, কিন্তু আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, প্লিজ ওকে মেরো না। আব্রাহাম গিয়ে রুকসানার হাত দুটো ধরে ফেলে। না না, এভাবে হাত জোড় করবেন না। মানলাম আপনি আমার মা না, কিন্তু আমার মায়ের মতোই, প্লিজ এভাবে হাত জোড় করে আমাকে লজ্জা দিবেন না। রুকসানা কেঁদে মাথা নামিয়ে ফেলে। রায়হানকে মেরো না আব্রাহাম, আমার কোল খালি করে হয়ে যাবে। রায়হান শান্তি পাওয়ার যোগ্য আমি জানি, কিন্তু ওকে একদম মেরে দিও না, আমি অনুরোধ করছি। আমি ওকে মারবো না। সত্যি বলছো? হ্যাঁ, মারবো না ওকে, আমি ছেড়ে দিলাম। রুকসানা বলল, ধন্যবাদ বাবা, আর পারলে আমাকেও মাফ করে দিও। এতে আয়রাতের সাথেও ভুল হবে, কেননা ওর বাবা মা সমতুল্য চাচা চাচিকে মেরে ফেলা হয়েছে। আমার উপর আজ হয়তো স্বার্থপর চিহ্নটা লেগে গেল। একদম না। আব্রাহাম আর রুকসানা পেছনে তাকিয়ে দেখে আয়রাত দাঁড়িয়ে আছে। আয়রাত এগিয়ে আসে। আমার কথা ছাড়ুন আন্টি, আমি বুঝতে পারছি যে আপনার কেমন লাগছে। পৃথিবীতে এমন কোনো মা নেই যে নিজের ছেলের মরণের কথা শুনে ছুটে আসবে না। আপনিও এসেছেন ঠিক আছে। হ্যাঁ, মানলাম রায়হান আমার চাচা চাচিকে মেরেছে, তবে খুনের প্রতিশোধ যে সবসময় খুন করেই নিতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? মাফ করে দেওয়া সবচেয়ে বেশি ভালো কাজ, আর যে মাফ করে দেয় তার মাথা এমনিতেই উঁচু হয়ে যায়।
আপনি নিশ্চিন্তে থাকুন, রায়হানের গায়ে একটা আঁচড় অবধি আসবে না। বাবা মা বা নিজের আপন কেউ নিজের থেকে চিরতরে দূরে সরে গেলে কেমন লাগে তা আমি বুঝি। আমি চাই না যে এই বুঝটা আরও কেউ বুঝুক। আব্রাহাম কাউকে মারবে না। রুকসানা কেঁদে কেঁদে আয়রাতকে জড়িয়ে ধরে, তারপর সবার সাথে কথা বলে রুকসানা চলে যায়। আয়রাত বাইরে রুকসানাকে বিদায় দিয়ে এসে পড়ে। নিজের ওড়নাতে টান লাগলে আয়রাত তাকিয়ে দেখে রনিত গোল গোল চোখে তার ওড়না ধরে দাঁড়িয়ে আছে। আয়রাত তার সামনে ঝুঁকে পড়ে। কি রে মোটু, কি করছিস সেখানে? উনিকে বললে কি চিনবি তুই? আম্মু আব্বুকে এই মেরেছে। আয়রাত কি বলবে খুঁজে পায় না। রনিতের সামনে এক হাঁটু ভাঁজ করে তড়িঘড়ি করে বলে, না না, একদম না। কে বলেছে এইসব কথা? কেউ মারেনি। আমি শুনেছি। কেউ কাউকে মারেনি রনিত। তুমি তুমি না বলেছিলে যে ওরা 5 জন ছিল? তাহলে এদের মাঝে এই কি করে আসবে বলো? এই তো একা। আর ওরা সবাই ছেলে ছিল, তাই না? কেউ কাউকে মারেনি। আমি সবজি খেতে দিয়েছিলাম তোকে, খেয়েছিস? না। এখন যদি সবগুলো সবজি না খাস তুই, তাহলে আমি তোকে মেরে আলু ভর্তা বানাবো। রনিত দৌড়ে চলে যায়। আর হ্যাঁ, রনিত মোটাসোটা। এই মোটু দাঁড়া, একদম দৌড়াবি না, দাঁড়া। আয়রাত রনিতের পেছনে পেছনে ছুটে চলে যায়। আয়রাত হলরুমে এসে উপরের দিকে তাকায়। আব্রাহাম না জানি কি করছে। সে রুমে চলে যায়, গিয়ে দেখে আব্রাহাম 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, চোখ দুটো তার বাইরের দিকে। আয়রাত গিয়ে আব্রাহামের কাঁধে হাত রাখে। কি হয়েছে? মায়েরা এত অদ্ভুত হয় কেন? কারণ আল্লাহ তাদের সবার থেকে আলাদাভাবে বানায়, তাই না? মানে তুমি ভাবতে পারছো যে দুটো মানুষকে খুন করা হয়েছে, আর তারই মা কিনা আজ এসে নিজের ছেলের জন্য আহাজারি করছে আমার কাছে। আপনি লন্ডন রায়হানকে মারার জন্য যেতে চাইছিলেন, তাই না? হ্যাঁ, ছেড়ে দিন, যেভাবে আছে সেভাবেই থাক, মাফ করে দিন, আর ঝামেলা করতে হবে না। হয়তো আমার চাচা চাচির ভাগ্যে তাদের মৃত্যুর এভাবেই লেখা ছিল, তাই মারা গিয়েছে। আমি তো এইভাবে খুশি যে আমার রনিতের কিছু হয়নি। কোথায় ও? একটা সবজি তুলে তুলে মুখের সামনে নিয়ে দেখেছে, তারপর নাক মুখ কুচকাচ্ছে, আবার রেখে দিচ্ছে। তুমিও না বাচ্চাদের কিনা কি খেতে খেতে দাও? দরকার কি সবজি খাওয়ার? চকলেট দাও। হ্যাঁ, আমার তো মাথা খারাপ হয়েছে, বেশি করে বাইরের জিনিস খাওয়াই ওকে। হয়েছে, নিজে কি কম খাও নাকি? আগে আগে থেকে অনেক কমেছে আমার। আমাকেও আমার মা আর দাদি মিলে ঠেসে ঠেসে আগে সবজি খাওয়াতো। ধুর, কি ঘাস ঘুষ এগুলো মানুষ খায়? আব্রাহাম বলল। না না, গরু ছাগল খায়। আমাদের বেবি হলে না জানি তুমি কি করো। এই চুপ করুন, আপনি বাইরে যাবেন না, তাই আমার হ্যাপি লাগছে। আব্রাহামের মাথায় দুষ্ট বুদ্ধি চেপে বসে। সে আয়রাতের কোমরে এক টান দিয়ে নিজের বুকের উপর ফেলে দেয়। ও তাই না? আমি বাইরে যাব না, এতে তুমি খুব খুশি কেন বলো তো? মানে মানে আসলে আমি তো তুমি তুমি কি বলো? আব্রাহাম আয়রাতের কোমর পেটে সুরসুরি কাটতে লাগলো, আর আয়রাত ছটফট করছে। আব্রাহামের কাছ থেকে সরে আসতে চাইলে আব্রাহাম যেন আরও আঁকড়ে ধরে। কি করছেন? ছাড়ুন না, আমার কাতুকুতু লাগছে, ছাড়ুন। না, বাইরে যেহেতু যাবই না, তাহলে সারাদিন তোমার সাথে চিপকে থাকি। ইলা ডাকতে থাকলো, আয়রাত, এই আয়রাত। এই যে দাদি ডাকছে। আব্রাহাম ছাড়ুন তো আমাকে। আব্রাহাম আয়রাতের ঘাড়ে চুমু দিয়ে দেয়। আয়রাত কোনো রকমে নিজের ছাড়িয়ে আব্রাহামের দিকে একটা ভেঙচি কেটে দেয়, দৌড় রুম থেকে বের হয়ে পড়ে। আব্রাহাম মুচকি হেসে করিডোরে গিয়ে দাঁড়ায়। হঠাৎ করেই নিজের ফোন বেজে ওঠে। আব্রাহাম গিয়ে তা ধরে। আননোন নাম্বার। হ্যালো হ্যালো, বড় ভাই, রায়হান বলল। আব্রাহাম বলল, কেন ফোন করেছিস? আরে আরে, রেগে যাচ্ছিস কেন? আমি তো তুই কেমন আছিস তা জানার জন্যই ফোন করেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আর তোকেও ভালো রেখেছি। আমি তো ভালো থাকবই। মরণের মুখ থেকে ফিরে আসলে কেউ না খুশি থেকে পারে বল? মানে বেশ ভালো হয়েছে যে তুই আমাকে কল করেছিস। আর শোন, কথা বলার পর সিম ভেঙে ফেলার দরকার নেই। আমি তোকে ট্রেস করব না, ছেড়ে দিয়েছি তোকে, নয়তো এতক্ষণ তুই দুনিয়ার উপরে থাকতি। মানে কি এইসবের? শুধু জন্ম দিলেই যেমন বাবা মা হয়ে যায় না, ঠিক তেমনই মানুষের পেটের থেকে জন্মালেও সবসময় মানুষ হয়ে জন্ম নেওয়া যায় না। মানুষের পেট থেকে অমানুষ বের হয়, বুঝলি? সেটা হচ্ছিস তুই। যা ইচ্ছে বল। তোর মা এসেছিল আমার কাছে। কি? কেন এসেছিল? তোর প্রাণ ভিক্ষা চাইতে আসছিল, আর কি? রায়হান বলল, কি বলতে চাস তুই?
তুই লন্ডনে আছিস, এতক্ষণে আমি তোর সামনে থাকতাম আর তুই থাকতি লাশ হয়ে, কিন্তু তোর মা এসে আমার কাছে যা বলল তাতে তোকে মারার জন্য আমার মন আর সায় দিল না। ভাগ্য ভালো তুই মা এত ভালো পেয়েছিস। সময় থাকতে মানুষের কদর করতে শিখ, সময় ফুরিয়ে গেলে আফসোস করার লাভ নেই। ভালো থাক। আব্রাহাম ফোন কেটে দেয় আর ওইদিকে রায়হান কি করবে ভেবে পায় না, রাগ হচ্ছে তার। প্রথমত আব্রাহাম এত জলদি তার ঠিকানা পেয়েও গেছে, আর কি দরকার ছিল রুকসানার আব্রাহামের কাছে গিয়ে এগুলো বলার। রায়হান রাগে তার হাতে থাকা ফোনটা ছুঁড়ে মারে। আব্রাহাম তাকে ছেড়ে দিয়েছে, আব্রাহাম ভিক্ষে দিয়েছে তাকে, আব্রাহাম তার জীবন থেকে তাকে ভিক্ষে দিয়েছে, এটা ভাবতে যেন রায়হানের মাথায় আগুন ধরে উঠেছে। রায়হান রাগে রুমে শুধু পায়চারি করে যাচ্ছে, তখনই হাই হিলের টকবক শব্দ তুলে প্রীতি রুমে আসে। রায়হানের মুখে খানা দেখে বুঝলো যে বেশ রেগে আছে। রায়হান, সব কিছু ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই। রায়হান রাগে চিল্লিয়ে উঠে পাশে থাকা ফ্লাওয়ার ব্যাসটা ভেঙে ফেলে। প্রীতি ভয়ে কয়েক কদম পিছিয়ে যায়। আমার মা ওই আব্রাহামের কাছে গিয়ে নাকি বলেছে যে আব্রাহামের যেন আমাকে না মারে। তার মানে কি আমি কি আব্রাহামকে দেখে ভয় পাই নাকি? হ্যাঁ, ওই আব্রাহাম আমার সামনে আসলেই বা কি আমি কম না? মা কেন যে আব্রাহামের কাছে গেল? রাগে মাথা ফেটে যাচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে, আগে তুমি শান্ত হও, ব্যাপার হাতের বাইরে যায়নি এখনো। তুমি ঠান্ডা করো মাথা, আর এভাবে হাল ছেড়ে দিলে হয় না, সব কিছু ঠান্ডা মাথায় ভাবতে হবে। শান্ত হও বেবি, প্রীতি বলল। রায়হান প্রীতির হাত খপ করে ধরে ফেলে, নিজের দিকে নিয়ে আসে। আমার আয়রাতকে চাই, দাঁত কটমট করে বলে রায়হান। ওকে ওকে ফাইন, সব হবে, আগে তুমি চুপ করো। রাগের মাথায় নেওয়ার সব ডিসিশন খারাপই হয়, ঠান্ডা হও। আর এখন যে আব্রাহাম লন্ডন আসবে না, তাতে তো আমাদেরই ভালো হয়েছে। প্রীতিকে ছেড়ে দেয়। প্রীতি একটা সিগারেট জ্বালিয়ে তার ধোঁয়া উড়িয়ে দিয়ে রায়হানের পাশে এসে দাঁড়ায়। আমার কাছে একটা প্ল্যান আছে, অ্যান্ড আই অ্যাম শিওর যে এটা কাজে লাগবে, প্রীতি বলল। আব্রাহাম আয়রাত সেদিকে ভালোই আছে। আয়রাত আগে থেকে তার চাচা চাচির মৃত্যুর শোকটা কিছুটা কাটিয়ে উঠেছে। আব্রাহাম তাকে সবসময় হাসি খুশি রাখে। আগে ছিল 3 জন, এখন 4 জন। রনিত আছে। আসলে বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে বাড়ির চেহারাটা পাল্টে যায়। খুনসুটি দিন কাটছে। আব্রাহাম অফিসে যায় আবার আসে, মাঝে মাঝে আয়রাতের জিদের ফলে তাকে অফিসে কামাই দিতে হয়। আগে চকোলেট আনতে হতো একজনের জন্য, এখন 2 জনের জন্য আনতে হয়। রনিতকে আব্রাহামের নিজের জানে দেখে। মাঝে মাঝে এই 2 ভাই বোনের কাণ্ড দেখে তো আব্রাহাম বলে উঠে যে এই 2 পাগলের জন্য আমি নিজেও পাগল হয়ে যাব। তখন আর আব্রাহামকে পাইকে আয়রাত আর রনিত মিলে ফাইট শুরু করে দেয়। আজ আব্রাহাম দাদার মৃত্যুবার্ষিকী, তাই ইলা আর আয়রাত মিলে জমিয়ে রান্না করছে। আজ কোনো স্টাফ রাখবে না। আয়রাত আর ইলা সকাল থেকেই সব শুরু করে দিয়েছে। আব্রাহাম যদিও না করেছিল, কিন্তু ইলা আর আয়রাতের সাথে পায়নি। অনেক সময় ইলা রান্নাঘরে ছিল, তাই আয়রাত ইলাকে হলরুমে এসির নিচে পাঠিয়ে দিয়েছে। তার ঘণ্টাখানিক পর আয়রাত ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। রনিত উপরে আব্রাহামের কাছে। আয়রাত ভাবলো গরমের দিন যেহেতু, তাই সবার জন্য ঠান্ডা জুস নিয়ে যাক। ইলাকে জুস দিয়ে আয়রাত 2টো গ্লাস নিয়ে উপরের রুমে যায়। তবে রুমে গিয়ে রুমের দরজা খুলতে আয়রাতের মুখে তার মাথা ঘুরাচ্ছে। পুরো রুম বালিশের ভেতরে তুলা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চারিদিকে খালি তুলা আর তুলা, কিছু কিছু উড়েও যাচ্ছে। আর বিছানার উপর তাকিয়ে দেখে আব্রাহাম আর রনিত পিলো ফাইট করছে। 2 জনের হাতে 2টো বালিশ, আর তার ভেতরে তুলা নেই বললেই চলে। সব তুলা বাইরে বের হয়ে গেছে। আব্রাহাম রনিত এতক্ষণ বালিশ নিয়ে এগুলো করছিল। আয়রাতকে হঠাৎ এভাবে দেখে দুজনেই চুপ হয়ে যায়। আয়রাত চোখগুলো ছোট ছোট করে তাদের 2 জনের দিকেই তাকায়। আয়রাতের এমন চেহারা দেখে আব্রাহাম রনিত দুজনেই শুকনো ঢোক গিলে। আয়রাত এগিয়ে গিয়ে কোনোরকম করে টি টেবিলের উপর জুসের গ্লাসটা রাখে। আয়রাত তাকিয়ে দেখে আব্রাহাম আর রনিত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এটা দেখে আয়রাতের মাথা খারাপ হয়ে যায়। আয়রাত চিল্লিয়ে উঠল, এগুলো কি? হ্যাঁ, সারাদিন রান্নাঘরে এত কাজ করার পর এখন এগুলো? ঘেমে নিয়ে শেষ হয়ে গিয়েছি আমি। এখন এই রুমে কে পরিষ্কার করবে? রুম নাকি কোনো গরুর গোয়াল? হ্যাঁ, কি একটা অবস্থা করেছে। এগুলো কে করবে এখন? আর কিছু ছিল না খেলার জন্য? বাইরে বাগানে গিয়ে খেলতে 2 জনে এগুলো কি করেছো? হ্যাঁ,
আয়রাতের চিল্লানোর ফলে আব্রাহাম আর রনিক দুজনই কানে আঙুল দিয়ে রেখেছে। আয়রাত আরেকবার চিল্লিয়ে উঠলে আব্রাহাম আর রনিক দুজনই দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। কি আর করার, আয়রাত সব পরিষ্কার করে। তার যেন নাকের পানি আর চোখের পানি এক, পুরো জঙ্গলই হয়ে গেছে। আয়রাত ইনিয়ে বিনিয়ে নিচে নেমে আসে। ইলা আয়রাতের দিকে তাকিয়ে দেখে, আর আব্রাহাম রনিত আয়রাতকে দেখে হিহি করে হেসে দেয়। তারপর দুজনই হাই ফাইভ করে। আয়রাতকে চেনাই যাচ্ছে না, মাথায় এতগুলো তোলা, মুখটা কালো হয়ে গেছে। আব্রাহাম আর রনিতকে হাসতে দেখে আয়রাত দেয় আরেক ধমক। কি আর করার, ইলা এদের কাণ্ড দেখে হাসছে। বিকেলের দিকে পুরো এলাকার যত গরিব অসহায় মানুষ ছিল তাদের সবাইকে ডেকে খাওয়ানো হয়েছে আব্রাহামের দাদার মৃত্যুবার্ষিকীর উপলক্ষে। এভাবেই দিন গেল হাসি খুশিতে। তবে কেন জানি তাদের এই খুশিতে কালো ছায়া পড়ে গেছে, নজর লেগে গেছে কারো।